আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমরা বাংলাদেশের রাজনীতির সবচেয়ে গভীর এবং তাৎপর্যপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। এই আলোচনার কেন্দ্রে রয়েছে দেশের বর্তমান রাজনৈতিক সংকট, অন্তর্বর্তীকালীন সরকারের করণীয় এবং জুলাই আন্দোলনে সম্পৃক্ত দলগুলোর মধ্যকার স্পষ্ট হয়ে ওঠা বিভেদ। আপনারা জানেন, যখনই দেশে কোনো বড় ধরনের রাজনৈতিক জটিলতা সৃষ্টি হয়, যখনই অন্তর্বর্তীকালীন সরকার মনে করে দেশ সংকটের মুখে, তখনই প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি সাধারণ প্রক্রিয়া আমরা সবসময় দেখতে পাই। তিনি অন্তত তিনটি দল, বিশেষ করে বিএনপি, জামাত এবং এনসিপিকে জরুরি বৈঠকের জন্য ডেকে পাঠান। সেখানে তিনি একটি বার্তা দেন, আর তা হলো আপনাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে। কারণ তিনি সতর্ক করে দিচ্ছেন যে যদি এই ঐক্য না থাকে, তাহলে যারা ক্ষমতাচ্যুত হয়েছে সেই শক্তি, সেই ফ্যাসিস্টরা আবারও ফিরে আসবে। আর তারা যদি ফেরে, তাহলে তারা এমন সব কর্মকাণ্ড করবে যা প্রতিরোধ করা কঠিন হয়ে দাঁড়াবে। এর সহজ একটি অর্থ আছে। সহজ অর্থ হলো সরকার মনে করছে এই সমস্যার একমাত্র সমাধান হলো রাজনৈতিক ঐক্য। কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণ ভিন্ন। রাজনৈতিক দলগুলোর মধ্যে, বিশেষ করে যারা জুলাইয়ের পক্ষের শক্তি হিসেবে পরিচিত, তাদের মধ্যকার অনৈক্য এখন খুব পরিষ্কারভাবে সামনে চলে এসেছে। এই অনৈক্য কিন্তু আওয়ামী লীগের জন্য একটা বড় সুবিধা এনে দিয়েছে। এমন আলোচনা চলছে প্রায় প্রত্যেক মহলে। ঠিক এমন এক সময়ে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার যে ঘটনা ঘটল, সেই ঘটনার পরপরই আবারও প্রধান উপদেষ্টা সেই তিন দলকে ডেকে ঐক্যের সুর শোনালেন। এখন প্রশ্ন হলো, ঐক্যের এই আহ্বান রাজনৈতিক দলগুলোর ভেতরে কতটা পৌঁছালো? আমরা দেখেছি হাদির উপর হামলার পরপরই বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে যে বিবৃতিগুলো দেয়া হয়েছে, ফেসবুকে যে পোস্টগুলো ছড়িয়ে পড়েছে, সেগুলো কিন্তু অন্যরকম কিছু একটার ইঙ্গিত দিচ্ছে। তারা কি আসলে ঐক্যবদ্ধ আছে, নাকি রাজনৈতিকভাবে তারা এখন বিচ্ছিন্ন হয়ে গেছে? শরীফ ওসমান হাদির ঘটনা নিয়ে এখন কি হচ্ছে, পুলিশ কত দূর এগুলো, সরকারের পক্ষ থেকেই বা কি তথ্য আসছে, চলুন একটু সংক্ষেপে জানার চেষ্টা করি। প্রধান উপদেষ্টার এই যে যখনই সমস্যা, তখনই ঐক্যের ডাক দেওয়ার প্রক্রিয়া, এটি গত প্রায় 15 থেকে 16 মাসে আমরা বহুবার দেখেছি। হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তিনি বিএনপি, জামাত এবং এনসিপিকে ডেকে বৈঠক করলেন। এতে সরকারের কার্যক্রমে এমনটা মনে হওয়া স্বাভাবিক যে বাংলাদেশে এই তিনটি দল ছাড়া আর কোনো রাজনৈতিক দল নেই। বিএনপি আর জামাত গুরুত্বপূর্ণ, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তৃতীয় দল হিসাবে যখন বারবার এনসিপিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, যখন নিবন্ধিত আরো প্রায় 50টি দলকে হিসেবের মধ্যেই আনা হচ্ছে না, তখন স্বভাবতই প্রশ্ন আসে, এটা কি এক ধরনের বৈষম্য তৈরি করছে না? এই প্রশ্ন বারবার উঠলেও বর্তমান সরকার এই ব্যাপারটি থেকে বেরিয়ে আসার কোনো চেষ্টা করেনি। যখনই কোনো সমস্যা হয়, তখনই এই তিন দলকে হয় আলাদা আলাদা ভাবে, নয়তো একসাথে ডাকা হয় এবং তাদের গুরুত্ব দেওয়া হয়। এনসিপি, যারা মাত্র কদিন আগেই নিবন্ধন পেল, যাদের এখনো সারা দেশে ভোটে জিতে একটি আসনেও জয়লাভ করার মতো অবস্থা বা জনপ্রিয়তা তৈরি হয়নি, তাদেরকে যেভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে, তাতে অন্যান্য নিবন্ধিত দলগুলো গুরুত্বহীন হয়ে পড়ছে। আর এই গুরুত্বহীন করে ফেলাটা একটা বৈষম্য তৈরি করছে। আজকেও প্রধান উপদেষ্টা তাদের ডেকে ঐক্যের কথা শোনালেন। কারণ হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় একটি স্পষ্ট অনৈক্য দেখা গেছে। ঘটনার পরপরই ডাকসু বিপি সাদিক কায়েম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি সরাসরি বিএনপিকে আক্রমণ করে ফেসবুক স্ট্যাটাস দিলেন। তিনি চাঁদাবাজের শেকড় সহ উপড়ে ফেলার জন্য আবারও অভ্যুত্থানে ডাক দিলেন। আবার রুহুল কবির রিজভী সাহেব
যে অপরাধী শনাক্ত হয়েছে তার সঙ্গে সাদিক কায়েমের একসাথে চা খাওয়ার ছবি নিয়ে কথা বললেন। তিনি এই কথাগুলো বলেছেন ফেসবুকে ছড়িয়ে পড়া কিছু স্থিরচিত্রের মাধ্যমে। যদিও শিবিরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে ছবিগুলো হয়তো এআই দিয়ে তৈরি। আবার হাসপাতালে মির্জা আব্বাস যখন হাদিকে দেখতে গেলেন, তখন তাকে ঘিরে যা ঘটল তা আরও বিতর্ক সৃষ্টি করেছে। তাকে লক্ষ্য করে স্লোগান দেওয়া হয়েছিল ভুয়া ভুয়া বলে। ডাকসুর সেই তথাকথিত অনেকে যারা মুক্তিযুদ্ধ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন, তারাও মির্জা আব্বাসকে সরাসরি অপমান করলেন এবং সেখান থেকে বেরিয়ে যেতে বললেন। এসব কর্মকাণ্ড তো রাজনৈতিক কর্মকাণ্ড, এগুলো নানাভাবে আলোচিত হয়েছে। মির্জা আব্বাস বর্তমান সময়ে বলছেন হাজি আমার প্রতিদ্বন্দ্বী নয়, প্রতিযোগী। অর্থাৎ হাদিকে তিনি প্রতিদ্বন্দ্বী ভাবছেন না। এটা ভাবার কারণও নেই, কারণ মির্জা আব্বাস ডাকসাইটে নেতা। ঢাকা ৯ আসনে তার যে প্রভাব, সেই প্রভাবের কাছে সদ্য আলোচনায় আসা একজন তরুণকে কেন তিনি প্রতিদ্বন্দ্বী ভাববেন? এ কথাগুলো নানাভাবে রাজনৈতিক বিরোধের বিষয়টিকে স্পষ্ট করে দেয়। অর্থাৎ বিএনপি, জামাত, এনসিপি তাদের নিজেদের বক্তব্যের মাধ্যমেই বোঝা যায় যে তাদের মধ্যে কোনো ঐক্য নেই। প্রধান উপদেষ্টা যতই অল্প সময়ে মিটিং করে ঐক্যের সুর শোনান না কেন, ঐক্যটা যে আদতে নেই এবং ঐক্য তৈরি করা সম্ভব নয়, সেটা আমরা খুব ভালোভাবে টের পেয়েছি। ঠিক এমন একটা পরিস্থিতিতে আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ওঠার চেষ্টা করবে। তারা ফিরে আসার চেষ্টা করবে। হাদিকে যারা আক্রমণ করেছে, গুলি চালিয়েছে, তাদের একজনের পরিচয় শনাক্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে। সেই একজনকে সাবেক ছাত্রলীগ নেতা বলা হচ্ছে। ওই রাব্বানী শুভনের সময়ে তিনি ছাত্রলীগের নেতা ছিলেন, মোহাম্মদপুরের আদাবর অঞ্চলের। যদিও পুলিশ এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। মজার বিষয় হলো আওয়ামী লীগের অ্যাক্টিভিস্ট, যারা ছাত্রলীগের অ্যাক্টিভিস্ট, তারা বলছেন সাবেক ছাত্রলীগের নেতা তো এখন বড় বিপ্লবীও হয়েছে। অনেকে নাম মেনশন করে পোস্ট করছেন। ডাকসুর বিপিও তো একসময় ছাত্রলীগ করতেন, তাকে কি এখন ছাত্রলীগ হিসাবে ট্রিট করা হবে? এই যে এই ধরনের পক্ষে বিপক্ষে নানা ধরনের যুক্তিতর্ক চলছে, এই ব্যাপারগুলো মোকাবেলা করার জন্য জুলাইয়ের আন্দোলনে যারা একসাথে ছিলেন তাদের মধ্যে অবশ্যই ঐক্য থাকা প্রয়োজন। যদি ঐক্য না থাকে, তাহলে তারা যাদেরকে প্রতিপক্ষ ভাবছে বা যারা এই কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে বলে মনে করা হচ্ছে, সেই টার্গেটেড মিশনগুলো প্রতিরোধ করা এই অনৈক্য থাকলে কোনোভাবেই সম্ভব নয়। এরই মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে ৩ দলের বৈঠকের ছবি আমরা দেখেছি। অন্যদিকে ডিএমপির কমিশনার বলছেন হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত হয়েছে এবং যে কোনো সময় গ্রেফতার হবে। তিনি সন্ত্রাসীরা অর্থাৎ দুজনেই শনাক্তের কথা বলেছেন। তার মানে পুলিশ অনেক দূর এগিয়েছে বলেই মনে হচ্ছে। যখন প্রধান উপদেষ্টা আরও এক ধাপ এগিয়ে মন্তব্য করেছেন যে এই হামলা বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত। তিনি যখন মনে করছেন এটি দেশের অস্তিত্বের উপর আঘাত, তখন প্রশ্ন হলো নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন এই ঘটনা ঘটল কিভাবে? এর আগে আমরা দেখেছি চট্টগ্রামে এরকম একজন রাজনৈতিক ব্যক্তির উপর আক্রমণের পরেও সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি। বিভিন্ন পক্ষ থেকে প্রশ্ন তোলা হচ্ছে যে আগামী নির্বাচনে যারা প্রার্থী হবেন তাদের নিরাপত্তা দেওয়ার প্রয়োজনীয়তা কতটুকু। পুলিশের এবং সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে যে নিরাপত্তা দেওয়া হবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব? একটা আসনে যদি ১০ জন করে প্রার্থী হন, তাহলে ৩০০ আসনে প্রায় ৩,০০০ প্রার্থী হবেন। এই ৩,০০০ ব্যক্তিকে যদি নিরাপত্তা দিতে হয়, একজনকে একজনকে যদি গানম্যান দিতে হয়, তাহলে কত হাজার পুলিশ দরকার? নির্বাচনের প্রাক্কালে নিরাপত্তা বাহিনী দিয়ে এই নিরাপত্তা নিশ্চিত করা আদৌ কি সম্ভব, যদি সমাজে বিশৃঙ্খলা বিরাজ করে?
সমাজে যদি কোনো ধরনের সুস্থ পরিবেশ না থাকে, সমাজকে যদি সুস্থ আমরা রাখতে না পারি, তাহলে পুলিশ দিয়ে বা সেনাবাহিনী দিয়ে কখনো আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা সম্ভব নয়। হাদির উপর বা হাদির সাথে যে ঘটনা ঘটলো, তাকে অনেকেই টার্গেটেড প্ল্যান হিসাবে দেখছেন। নাহিদ ইসলাম বলেছেন এটা আওয়ামী লীগের একটা প্ল্যান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন 50 জনকে টার্গেট কিলিং করার যে কথা তিনি বলেছিলেন, সেই প্ল্যান বাস্তবায়ন হচ্ছে। প্রথমে হাদি, এরপর আরেকজন, এরপর আরেকজন, এভাবে তারা টার্গেট কিলিং করে যাবে। আওয়ামী লীগের উপর অভিযোগটা সবচেয়ে বেশি। আবার বিএনপি বলছে যারা নির্বাচন চায় না, নির্বাচন পণ্ড করতে চায়, নির্বাচন পিছিয়ে দিতে চায়, তারাই এই কাজগুলো করছে। এটা বিশ্লেষণ করলে উভয় পক্ষকেই পাওয়া যায়। একটা যেমন আওয়ামী লীগ, তেমনি গত 15-16 মাস ধরে আমরা যাদেরকে নির্বাচন দেরিতে করতে চাওয়ার রাজনৈতিক শক্তি হিসাবে দেখছি, তারাও এখানে আছে। সেদিকে আবার বিএনপি ইঙ্গিত করছে কিনা, সেটাও একটা বড় দেখার বিষয়। সব মিলিয়ে মূল কথাটা হলো, সমাজে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়, সমাজকে যখন আপনি আইনের কাঠামোর মধ্যে আনতে পারেন না, তখন এই ধরনের ঘটনা ঘটলে সেটা ঠেকানো খুবই কঠিন। কারণ বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য সংখ্যা, তা দিয়ে মানুষকে নিরাপত্তা দিতে গেলে সেই নিরাপত্তা দেয়া সম্ভব নয়। পুরো কাঠামোটাকে যদি আপনি আইনি কাঠামোর মধ্যে নিয়ে আসতে না পারেন, পুরো সমাজটাকে যদি আপনি সুস্থ সমাজে রূপান্তর করতে না পারেন, তাহলে শুধু পুলিশ বা সেনাবাহিনী দিয়ে কখনো নিরাপত্তা দেয়া সম্ভব নয়। দেখুন, আমার মনে হয় গোড়াতেই ভুল ছিল। প্রথম থেকেই মব নামক যে সন্ত্রাস, তাকে এক ধরনের পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে, সেই ব্যাপারে চুপ থাকা হয়েছে। এভাবে চুপ থাকতে থাকতে সন্ত্রাসীরা এমন একটা আত্মবিশ্বাসে বলীয়ান হয়ে পড়েছে যে এদেশে যাই করি না কেন কিছুই হবে না, এরকম একটা ধারণা চলে এসেছে। যদি এই বার্তাটা সন্ত্রাসীদের কাছে সত্যি সত্যি পৌঁছে গিয়ে থাকে, তাহলে আগামী নির্বাচনে আপনি নির্বাচনের প্রার্থীদের নিরাপত্তা দিয়ে কতটা রক্ষা করতে পারবেন, সেই ব্যাপারটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে সামনে আসবে। কারণ যখন আশেপাশের মানুষ অনিরাপদ হয়ে যায় কারোর জন্য, তখন সামান্য পুলিশ দিয়ে আমি মনে করি কাউকেই নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। আমরা দেখেছি কেউ যদি কাউকে মারতে চায়, তাহলে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেও মারা সম্ভব। এই উপমহাদেশে তার অনেক নজিরও কিন্তু আছে। আমরা 75-এ বঙ্গবন্ধু হত্যাকাণ্ড দেখেছি, ওপারে ইন্দিরা গান্ধী হত্যাকাণ্ড দেখেছি, রাজীব গান্ধী হত্যাকাণ্ড দেখেছি, এমনকি বাংলাদেশে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ড কিন্তু দেখেছি। দেখুন, এই ঘটনাগুলো কিন্তু সর্বোচ্চ নিরাপত্তার মধ্যেই ঘটেছে। সুতরাং প্রথম প্রয়োজন হলো সমাজটাকে ঠিক করা। সর্বোচ্চ নিরাপত্তা দিয়েও যে কাউকে রক্ষা করা সম্ভব নয়, এই উপমহাদেশে বহুবার তা প্রমাণিত হয়েছে। সুতরাং এখানে মনে হচ্ছে কেউই নিরাপদ নয়। যেমন আমাদের প্রেস সচিবও, উনি গণমাধ্যমে বার্তা দিয়েছেন, উনিও নিরাপদ নয়। আমার তো মনে হয় প্রধান উপদেষ্টা নিজেও হয়তো বা আতঙ্কে রয়েছে, কখন না উনি আবার টার্গেট কিলিং এর শিকার হয়ে যান। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি, নিরাপদে থাকি এবং এই অনিশ্চয়তা যেন দ্রুত কেটে যায়। আসসালামু আলাইকুম।